আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার। সকলকে আমন্ত্রণ। এশিয়া কাপে ফ্লপ 11টা কেমন হতে পারে? আসলে ফ্লপ 11 বলতে যাদেরকে বোঝাচ্ছি, বিষয়টা এরকম না যে তারা আমার অপছন্দের প্লেয়ার। মানে বিষয়টা হচ্ছে যে এই এশিয়া কাপে যাদের প্রতি একটা এক্সপেকটেশন ছিল যে যারা ভালো করবেন, কিন্তু তারা এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেন নাই। এখন এই তালিকায় আমি এমন কাউকে রাখি নাই যে যার প্রতি আমার কোনো এক্সপেকটেশনই ছিল না। ধরেন যেমন গুলবাদিন নাইব, গুলবাদিন নাইবের প্রতি কোনো এক্সপেকটেশনই নাই। এখন এক্সপেকটেশন নাই দেখে তিনি এই লিস্টে আলটিমেটলি আমার নাই বেস্ট 11-এ। যে যার প্রতি এক্সপেকটেশনই নাই সে তো আর ফ্লপ 11-এ থাকতে পারে না। মানে ফ্লপ 11-এ এরকম প্লেয়ারই থাকবে যার উপর আসলে এক্সপেকটেশন ছিল কিন্তু এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন না। এবং সেইটার 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে আমার কাছে মনে হয় যে পারভেজ হোসেন ইমন এবং সেই সঙ্গে রহমানুল্লাহ গুরবাজ, এই দুজন প্লেয়ারকে আমি 1 নম্বর এবং 2 নম্বরে রাখতে চাইব। অনেকে বলতে পারেন যে এই জায়গাটা ইব্রাহিম জাদরান থাকবেন কিনা। হ্যাঁ, ইব্রাহিম জাদরানও খারাপ খেলেছেন, ভালো খেলতে পারেন নাই। বাট আমার কাছে মনে হয় যে রহমানুল্লাহ গুরবাজ ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার হু ক্যান সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট এবং হু ক্যান সিঙ্গেল হ্যান্ডেডলি উইন দ্য ম্যাচ ফর আফগানিস্তান। সো ওই জায়গাটাতে রহমানুল্লাহ গুরবাজের কাছ থেকে কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স আমরা দেখতে পাইনি। এবং ওয়ানডে যদি হতো আমি সেখানে ইব্রাহিম জাদরানকে বলতাম যে ওয়ানডে ক্রিকেটে ইব্রাহিম জাদরানের প্রতি এক্সপেকটেশনটা বেশি থাকে, কিন্তু টি-20 ক্রিকেটে ইব্রাহিম জাদরানের চাইতে রহমানুল্লাহ গুরবাজের প্রতি এক্সপেকটেশনটা আমার বেশি ছিল, যে কারণে পারভেজ হোসেন ইমনের সঙ্গে আমি রহমানুল্লাহ গুরবাজকে এই জায়গাটা রাখবো। এবারে এই যে 3, 4, 5, 6, 7 এই 5টা পজিশনে 4টা ক্যাপ্টেন আছে। 5টা পজিশনে 4টা ক্যাপ্টেন আছে। আগে 3 নম্বর পজিশনটা সাইম আয়ুবের নামটা বলে দিই। সাইম আয়ুব ব্যাট হাতে কী করেছেন সেটা আপনারা দেখেছেন। বল হাতে আবার বেশ ভালো বোলিং তিনি করেছেন, বাট তার মূল কাজটা তো ব্যাট হাতেই ছিল, সেই ব্যাট হাতের কাজটা তিনি করতে পারেননি। সো সাইম আয়ুব উইল বি দেয়ার। এবং এবার 4, 5, 6, 7 4জন ক্যাপ্টেন একদম এক সিরিয়ালি। সূর্য কুমার যাদব, আগা সালমান, আসালাঙ্কা, বাংলাদেশের পার্ট টাইম ক্যাপ্টেন জাকের আলী অনিক। আমার মনে হয় যে কারো কোনো সন্দেহ থাকার কথা না, একদম 4টা ক্যাপ্টেন পর পর। এবং এই এশিয়া কাপটা যে আসলে ক্যাপ্টেনদের জন্য একটা ফ্লপ টুর্নামেন্ট ছিল সেটা খুব ভালো মতো বুঝতে পারা গেছে। এবং ক্যাপ্টেনরা আলটিমেটলি এই এশিয়া কাপটা ভালো করতে পারেননি। কেন পারেননি তারা খুব ভালো মতো বলবেন। 8 নম্বর পজিশনটা আমার কাছে মনে হয় আফগানিস্তান থেকে করিম জান্নাত কিন্তু এই বছরটাতে টি-20 ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন অ্যাজ আ ব্যাটার করিম জান্নাত খুব ভালো ফর্মে ছিলেন, কিন্তু করিম জান্নাত সেই ফর্মটাকে কন্টিনিউ করতে পারেননি। এশিয়া কাপে একেবারেই যাচ্ছে তাই ব্যাটিং করেছেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এর পরের নামটা আমি বলবো গাজনফার ইজ দ্যাট কাইন্ড অফ বোলার যিনি খুবই ভালো একজন বোলার, খুবই কোয়ালিটিফুল একজন বোলার, খুবই মিস্ট্রি টাইপের একজন বোলার। এবং এই টাইপের কন্ডিশনে গাজনফার ডমিনেট করবেন সেটা জানার কথা ছিল, কিন্তু গাজনফার যাচ্ছে তাই বোলিং করেছেন। মানে এত বাজে বোলিং করবেন তিনি, সেটা আমি থিকসানাকে সেই জায়গাটা রাখবো কিনা চিন্তা করছিলাম, তবে না, একটা ম্যাচে থিকসানা 2 উইকেট নিয়ে দিয়েছেন। থিকসানা খুব বেশি সুযোগও পান নাই। গাজনফার তিনি সুযোগ পেয়েও সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন না ইনিশিয়াল স্টেজে, তো তাকে আমি সেই জায়গাটায় আসলে রাখছি। এরপরের 2টা পজিশন ফাজল হক ফারুকি, একটা ম্যাচ বাদে বাকি 2টা ম্যাচ মানে একদম যাচ্ছে তাই বোলিং করেছেন, বেশ রান দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতে মানে ওই বোলিংয়ে মার খান নাই লাস্টের দিকে। আরও মানে অন্য টিম হলে বাংলাদেশের সঙ্গে ম্যাচে যে বোলিং করেছেন 50 রান দিত, বাট ফাজল হক ফারুকি সেই ম্যাচটাতে ওই সময়টার বাজে ব্যাটিংয়ের কারণে ওই জায়গাটায় খানিকটা বেঁচে গেছেন তিনি, যেটা আমাকে বলতে হবে। আরেকটা হচ্ছে শরীফুল শ্রীলঙ্কার এগেনস্টে সবসময় প্রমিনেন্ট পারফরমেন্স করেন আমরা জানি, কিন্তু এবার শরীফুলকে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে নামানো হয়েছিল, কিন্তু তিনি সেটাকে ফুলফিল করতে পারেননি। এবং যে ম্যাচে তিনি খেলেছেন না কেন সেই ম্যাচে তিনি এক্সপেকটেশন ফুলফিল করতে পারেননি। সো দিস ইজ মাই ফ্লপ 11 ফর দিস পার্টিকুলার এশিয়া কাপ। কমেন্ট বক্সে আপনাদের ব্যাপারে জানতে চাই যে আপনারা কোনটাকে ফ্লপ 11 মনে করছেন, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।